আজ শোনাব একটি অলৌকিক গল্প, বাকি রয়ে গেল। লিখেছেন ডক্টর পাপিয়া ব্যানার্জি। মন দিয়ে অফিসে কাজ করছিল নিলয়। ফোনটা বেজে উঠল হঠাৎ। স্ক্রিনে লেখা বাবলুদা, নিলয় জারতুতো দাদা। ফোনের ওপার থেকে বাবলুদা যা বলল শুনে নিলয় রীতিমতো ঘাবড়ে গেল। তড়িঘড়ি ফোনটা নিয়ে বেরিয়ে এলো বাইরের প্যাসেজে। হ্যাঁ হ্যাঁ, কোন হসপিটালে নিয়ে গেছো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানে তো আমার বন্ধু আছে সৌম্য। দাঁড়াও, আমি ওকে এক্ষুনি একবার ফোন করে দেখছি। সৌম্য জানালো সে কলকাতায় নেই। অন্য এক ডক্টরের নম্বর মেসেজ করে দিল নিলয়কে। সঙ্গে সঙ্গে বাবলুদাকে ফোন করল নিলয়। বাবলুদা, সৌম্য কলকাতায় নেই গো। শোনা, ও ডক্টর প্রতীক গুপ্তের নাম্বার পাঠিয়েছে, ওর কলিগ। আমি তোমাকে মেসেজ করে দিচ্ছি, তুমি ডক্টর গুপ্তের সঙ্গে কথা বলে নাও। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, চিন্তা নেই, আছি রাতে। কি হলো, আবার ডাক্তারের খোঁজ পড়লো কেন? হিমাদ্রিতার গলা পেয়ে নিলয় পিছনে ফিরল। আর বলো না হিমাদ্রিদা, আমার জ্যাঠামশায়ের সেরিব্রাল, সোজা আইসিইউতে। সে কি? তাহলে তো তোমাকে এখনই যেতে হয়। না না না, এখন অনেকেই আছে, আমাকে রাতে থাকতে হবে, এখন যেতে হবে না। নিলয় রাত 9টা নাগাদ খেয়ে দিয়ে পৌঁছল হাসপাতালে। দেখা হলো বাবলুদার সঙ্গে। কথা বলে বুঝল ডাক্তার খুব একটা আশাবাদী নয়। এর মধ্যেই ভেন্টিলেশনেও দিতে হয়েছে। কোনো সাড় নেই জ্যাঠামশায়ের। এই জ্যাঠামশাই ওদের পরিবারের স্তম্ভ, পরিবারের অভিভাবক। 70 পেরিয়েছেন গত মাসেই, কিন্তু এখনো খুব কর্মঠ। এখনই কি মানুষটার যাবার সময় হয়ে গেল? বাবলুদার কাছে জানতে পারল সৌম্যর কলিগ ডক্টর প্রতীক গুপ্ত খুব সাহায্য করেছেন। সৌম্য ফিরবে পরশুদিন। বাবলুদা চলে যাওয়ার পর নিলয় চারদিকটা দেখল ভালো করে। হাসপাতালের একেবারে ওপরের তলায় এই আইসিইউ। সামনে অনেকটা জায়গা, অনেক চেয়ার পাতা রয়েছে। নিলয় যেখানে দাঁড়িয়ে সেখান থেকে হাসপাতালের গেটটা সরাসরি চোখে পড়ছে। ও ঠিক উল্টো দিকেই আইসিইউতে ঢোকার দরজা। কাঁচের দরজার পেছনে একজন সিকিউরিটির লোক একটা টুলে বসে আছে। দরজার লাগোয়া যে বাইরের দেওয়াল, সেখানে 4-5টা চেয়ার পাতা। কোণার দিকে একটা চেয়ারে একজন মধ্যবয়স্ক ভদ্রমহিলা বসে। এই মুহূর্তে নিলয় আর ওই ভদ্রমহিলা ছাড়া আর কেউ নেই। হয়তো অন্য রোগীরা ঠিকঠাক আছে, পেশেন্ট পার্টির রাতে থাকার দরকার নেই। নিলয় একটা চেয়ারে বসে পা ছড়িয়ে দিল সামনে। এদিকে টানা দেওয়ালটায় কোনো জানলা নেই, শুধুই গ্রিল। ডিসেম্বরের শুরু, রাত বাড়ছে, হাওয়াটাও বেশ ঠান্ডা ঠান্ডা। ঝট করে বাড়ি থেকে চলে এলাম। একটু খেয়াল করে গায়ে দেওয়ার একটা কিছু নিয়ে আসলে ভালো হতো। সামনে তাকিয়ে দেখল ওই ভদ্রমহিলার গায়েও কোনো চাদর টাদর নেই। তবে উনি যেখানে যেরকম কোণে বসে আছেন সেখানে অবধি হাওয়া পৌঁছবে না। কিছুক্ষণ পরেই নিলয় বুঝল এখানে এইভাবে বসে থাকলে নির্ঘাত জ্বরে পড়ে যাবে। উঠে গিয়ে দেওয়ালের দিকে একটা চেয়ারে বসল। নিলয় কথা বলতে ভালোবাসে, বেশিক্ষণ চুপ করে থাকতে পারে না। আশেপাশে আর যখন কেউ নেই তখন ওর সঙ্গেই আলাপ জমানো যাক, ভাবল নিলয়। বয়স্কা মহিলা, অল্প বয়সী মেয়ে তো নয় যে অন্য কিছু ভাববে। আপনার কে আছেন এখানে? বন্ধু। ঠিক এই উত্তরটা বোধহয় নিলয় আশা করেনি। বন্ধু? কি হয়েছে ওনার? লিভার ক্যান্সার। ওরে বাবা! উত্তরটা দিয়েই নিলয় একটু চুপসে গেল। এভাবে রিয়্যাক্ট করাটা বোধহয় উচিত হয়নি।
আপনার কে আছেন? ভদ্রমহিলা ফিরে প্রশ্ন করাতে একটু স্বস্তি পেল নিলয়। যাক, কিছু মনে করেননি। আমার জ্যাঠামশাই, সেরিব্রাল। ডাক্তার তো বলছেন অবস্থা ভালো নয়, ভেন্টিলেশনে আছেন। ও, আপনার বন্ধুর বাড়ি থেকে কেউ আসেনি? আমি এসেছি। না, মানে ওর হাজব্যান্ড বা ছেলেমেয়েরা। ওর স্ত্রী মারা গেছেন, ছেলে আছে, ব্যস্ত। নিলয় অবাক হয়ে গেল। এই মাঝবয়সী মহিলা একা একা রাতে তার পুরুষ বন্ধুর জন্যে আইসিইউ এর সামনে বসে আছেন। ভদ্রমহিলার মধ্যে বেশ একটা আত্মপ্রত্যয় আছে, বেশ কঠিন মানুষ মনে হয় দেখলে। নিলয় আর বন্ধু রহস্যের দিকে পা বাড়াল না। কিছু যদি মনে করেন তাই ভেবে প্রসঙ্গ ঘুরিয়ে নিল। কথায় কথায় জানতে পারল ভদ্রমহিলা ইকোনমিক্সের ডক্টরেট, একটি নামজাদা কলেজে দীর্ঘদিন প্রিন্সিপাল হিসেবে কাজ করেছেন। নিলয়ের মনে সম্ভ্রম জাগল। ভদ্রমহিলাও জানতে চাইলেন নিলয় কি করে, জ্যাঠামশাই কি করতেন। নিলয়ের হঠাৎই মনে হলো ওর নামটা তো জানা হয়নি। আমার নাম নিলয়। নিলয় ভাবল ও নাম বললে উনিও বলবেন, কিন্তু উনি কিছু বললেন না। নিলয়, তোমাকে তুমি বলতে পারি তো? তুমি আমার ছাত্রদের বয়সী হবে। ছেলের বয়সী বললাম না, আমার তো ছেলে পুলে নেই। বেশ খোলাখুলি কথা বলেন মহিলা। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, তুমি বলুন। দেখো নিলয়, মানুষ যখন এরকম জীবন মৃত্যুর মাঝখানে এসে দাঁড়ায়, সেই সময়টা তার জন্য খুব যন্ত্রণার, খুব ভয়ের। হঠাৎ করে পা হড়কে যেন অন্ধকারে তলিয়ে যেতে হবে। তারপর কি? কিন্তু আরো কষ্টের কি জানো? এই যে মানুষগুলো ভেন্টিলেশনে আছেন, তারা হয়তো কিছু বলতে চাইছেন, কিন্তু যোগাযোগের রাস্তাটা একেবারে বন্ধ হয়ে গেছে। নিলয় চুপচাপ শুনছিল। কথাগুলো শুনতে ভালোই লাগছে, কিন্তু ও বুঝতে পারছিল না উনি ঠিক কি বোঝাতে চাইছেন। কি যেন কিছু কিছু কথা সারা জীবন ধরে বলি বলি করেও বলা হয়ে ওঠে না। এমন অনেক কথা তো থাকে আমাদের, যা বলতে চাই কিন্তু বলা হয় না, বাকি থেকে যায়। আর এইরকম সময় এসে মনে হয়, যা বলা হলো না তো, আর কি বলতে পারবো? কেউ কি আর শুনতে পাবে আমায়? এরকম অনেক না বলা কথার ব্যথা নিয়ে অতৃপ্ত মানুষ মিশে যায় মৃত্যুর অন্ধকারে। মহিলার গলার স্বরে, বলার ভঙ্গিমায় কিছু একটা ছিল। নিলয় বেশ বুঁদ হয়ে শুনছিল। উনি কিছুক্ষণ যেন দম নিলেন, তারপর আবার বলতে শুরু করলেন। শুধু না বলা কথাই নয়, অনেক ইচ্ছে, যেমন হয়তো প্রিয় খাবারটা খেতে ইচ্ছে করে, সবচেয়ে প্রিয় মানুষটি পাশে থাক ইচ্ছে করে, যে মুহূর্তে মৃত্যুর অন্ধকার হাত বাড়িয়ে টেনে নেয়, সে মুহূর্তটা ভীষণ ভীষণ ভয়ের। সেই সময় যদি কোনো প্রিয় মানুষ হাত ধরে থাকে, তাহলে যাওয়াটা অনেক সহজ হয়ে যায়। যারা জীবনের আলোতে দাঁড়িয়ে আছে, তাদের দায়িত্ব যারা চলে যাচ্ছে তাদের শেষ ইচ্ছে পূরণ করা। কিন্তু সেটা জানার কোনো রাস্তা তো নেই। ভদ্রমহিলা আপন মনেই বলে চলেন,
যাদের দেখছো এরকম নিঃসাড় হয়ে শুয়ে আছে, তারা অনেকেই ভেতরে ভেতরে যন্ত্রণায় ভয়ে কাঁদছে। কিন্তু ওদের তো সেই অর্থে কোনো সেন্স নেই। এবার ভদ্রমহিলা কিঞ্চিত উত্তেজিত হয়ে ওঠেন। নেই? কে বলেছে? কে বলেছে নেই? মানে সেন্স নেই মানে তাই তো অজ্ঞান। সেন্স মানে কি? সেন্স মানে যা দিয়ে আমরা বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগ করি, সেই সেন্সটা কাজ করছে না। কিন্তু ভেতরে ভেতরে তো মানুষগুলো কথা বলছে, কাঁদছে। নিলয়ের এবার একটু সন্দেহ হলো, ইনি মেন্টালি স্টেবল তো? আশ্চর্য, ভদ্রমহিলা সঙ্গে সঙ্গে তীক্ষ্ণ চোখে তাকালেন নিলয়ের দিকে। কি ভাবছ? আমি ভুল বকছি? না না, তা কেন? আচ্ছা নিলয়, তোমার জানতে ইচ্ছে করে না তোমার জ্যাঠামশাই ঠিক এই মুহূর্তে এখন কি ভাবছেন? জ্যাঠামশাইয়ের জ্ঞান না ফিরলে কি করে জানবো? আমি তোমাকে সাহায্য করতে পারি। আপনি? কিভাবে? আমি অজ্ঞান মানুষের মাথায় হাত দিলে তার ভেতরের কথা, অন্তরের কথা শুনতে পাই। এবার বেদম হাসি পেল নিলয়ের। না, উনি সত্যিই প্রকৃতিস্থ নন, তবে বিষয়টা ইন্টারেস্টিং, সময়টা ভালোই কাটবে। ব্যাপারটা কত দূর যায় দেখার জন্যে নিলয় মুখে একটা সিরিয়াস ভাব আনল। সত্যি? তাহলে চলুন যাই ভেতরে। এখন ঢুকতে দেবে? ভদ্রমহিলা আত্মবিশ্বাসী গলায় বললেন। কথা বলে অনুমতি নিয়ে নাও তুমি। আমার কথা বলার দরকার নেই, আমি এখানে অনেক দিন আসছি। নিলয় উঠে গেল। অনুমতি নিয়ে ফিরে এসে ভদ্রমহিলাকে ডাকল। দুজনে ঢুকলো ভেতরে। সত্যি ওকে কেউ আটকালো না। নার্সকে জিজ্ঞেস করতে বেডটা দেখিয়ে দিল। জ্যাঠামশাইকে এরকম নাকে মুখে নল লাগানো অসাড় অবস্থায় দেখে নিলয়ের মনটা ভারী হয়ে গেল। একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিল বোধহয়। হঠাৎ দেখতে পেল ভদ্রমহিলা বেডের পাশে জ্যাঠামশাইয়ের মাথায় হাত রেখে দাঁড়িয়ে। নির্মল বাবু, কিছু বলবেন? প্রশ্ন করে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন তিনি। মাথাটা ওপরে নিচে নাড়ছেন আস্তে আস্তে, যেন মন দিয়ে জ্যাঠামশাইয়ের কথা শুনছেন, বুঝছেন। উনি নির্মলবাবু বলে ডাকলেন, কিন্তু অদ্ভুত লাগলো নিলয়ের। সে তো জ্যাঠামশাইয়ের নাম ওকে বলেনি। আর কি কিছু ইচ্ছে করছে নির্মলবাবু? আবার চুপ করে শুনলেন। আবারও মাথা নাড়ছেন অল্প অল্প। ঠিক আছে, আপনি মন শান্ত করুন। বেশ বেশ বেশ, আপনি যা চান তাই হবে। বেডের পাশ থেকে সরে আইসিইউ এর বাইরে বেরিয়ে এসে চেয়ারে বসে পড়লেন ভদ্রমহিলা। নিলয়ও এসে বসল। শুক্লাকে তুমি জানো? শুক্লা? নিলয়ের ঘোর কাটেনি তখনও। মৃদু গলায় জবাব দিল, না তো। এখানকার কেউ? নির্মলবাবু শুক্লাকে দেখতে চাইছেন নিলয়। খুব খুব অস্থির হয়ে আছেন। আমাদের পরিবারে তো
শুক্লা নামে কেউ নেই? দেখি জেঠিমাকে কাল একবার সকালে জিজ্ঞেস করে দেখবক্ষণ। ভদ্রমহিলা কিছুটা ইতস্তত করলেন, তারপর একটু জোর দিয়েই বললেন, না, সেটা বোধহয় ঠিক হবে না নিলয়। তুমি নির্মলবাবুর কোনো বন্ধু, যার সঙ্গে উনি সব কিছু শেয়ার করেন, এমন কাউকে জানো না? তাকে জিজ্ঞাসা করো। আবারও অবাক হওয়ার পালা নিলয়ের। অজান্তেই তার গলায় ঝাঁঝ ফুটল। কেন? এ কথা বলছেন কেন? শুক্লা যদি তোমার জেঠিমা না হন বা তোমার বোনও না হন, তাহলে তিনি এমন কেউ যার কথা পরিবারের কেউ জানে না। তুমিও তো জানো না নিলয়। ভদ্রমহিলা ঠিক কোন দিকে ইঙ্গিত করছেন? এর কথা শুনে কাউকে জিজ্ঞেস করা মানে তো গাল বাড়িয়ে চড় খাওয়া। নিলয়ের মনে হলো মণি পিসিকে জিজ্ঞেস করা যেতে পারে। মণি পিসি নিলয়ের বাবার মাস্তুতো বোন, জ্যাঠামশায়ের সমবয়সী, তাই দুজনের খুব ভাব। দেখাই যাক না কি বলে। ঘড়ি দেখল নিলয়, 11:30। এত রাতে, মানে 11:30টার সময় ফোন করাটা কি ঠিক হবে? ভদ্রমহিলা একটু ব্যস্ত হয়ে পড়লেন। নিলয়, নির্মলবাবুর কিন্তু খুব বেশি সময় নেই। তুমি যত তাড়াতাড়ি পারো একটা ব্যবস্থা করো নিলয়। হ্যাঁ, মানে ভাবছিলাম, কিন্তু এত রাতে। ভাবো তবে। কথার মধ্যে প্রচ্ছন্ন শ্লেষ। নিলয় অনেক ভেবে শেষমেশ ফোনটা করেই ফেলল। মণি পিসি সঙ্গে সঙ্গে ফোন ধরলেন। হ্যাঁ রে নিলয়, কেমন আছে নির্মল? আমি তোমাকে একটা অন্য কারণে ফোন করলাম মণি পিসি। এমনি মোটামুটি ঠিক আছে। আচ্ছা মণি পিসি, তুমি জানো শুক্লাকে? কি বললি? মণি পিসির গলায় অবিশ্বাস আর বিস্ময় মাখানো একটা অদ্ভুত সুর। মানে তুমি শুক্লা নামে এমন কাউকে জানো কি, যাকে জ্যাঠামশাই চেনে? তোকে কে বলল শুক্লার কথা? নিলয়ের শরীরে একটা ঝাঁকুনি লাগলো যেন। তার মানে সত্যি কেউ আছে শুক্লা নামে। কিন্তু মণি পিসিকে সে কি বলবে? কি করে জানলো? ঘোরের মধ্যে কিরকম বিড়বিড় করছিল জ্যাঠামশাই। মানে তখনই শুনলাম, মনে হলো হ্যাঁ রে, জ্ঞান ফিরেছে নাকি নির্মলের? না, ওই অজ্ঞান অবস্থাতেই। সে কি রে, অজ্ঞান অবস্থায় কেউ কথা বলে নাকি? তুমি আগে বলো না, শুক্লা কে আর তাকে কোথায় পাওয়া যাবে? মণি পিসি ফোনের ওপারে কিছুক্ষণ একেবারে চুপ। তারপর খুব অস্বস্তির সঙ্গে বলল, ছেলে মানুষ তুই, কি বলি বলতো নিলয়? শোন বাবা, নির্মল অনেক বিশ্বাস করে আমাকে এ কথা বলেছিল, তুই কিন্তু 5 কান করিস নে বাপু। বিস্ময়ে উত্তেজনায় শরীর শক্ত হয়ে উঠছিল নিলয়ের। না, আমি কাউকে বলবো না, কাউকে না। তুমি বলো মণি পিসি। শুক্লার সঙ্গে নির্মলের একটা সম্পর্ক আছে। নিলয়ের গলার কাছে কি যেন একটা দলা পাকিয়ে উঠছে। সম্পর্ক আছে মানে? ওই ভালোবাসার সম্পর্ক আর কি। সে কি আজকের? তা নয় করে 25 বছর তো হবেই। খুব গভীর সম্পর্ক। মণি পিসি, তুই তার নাম্বারটা আমাকে একবার দিতে পারো? আর শোনো, আমি যে এ ব্যাপারে তোমায় ফোন করেছিলাম, এটা কিন্তু তুমি কাউকে বলবে না। মাথা খারাপ, তুইও যেন তোর দাদা কি ভাইদের কাউকে কথা বলিস না, লক্ষ্মী সোনা। না, বলবো না। মণি পিসির কাছ থেকে শুক্লার ফোন নাম্বার নিয়ে
ফোনটা কেটে দু হাতে মাথা চেপে ধরে বসে পড়ল নিলয়। কি বলবে কিছু বুঝতে পারছে না। ফোন নাম্বারটা পেলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেলাম। তাহলে আর দেরি করো না, দেরি করো না নিলয়। নিলয় ছুটল শুক্লাকে আনতে। শুক্লার কৌতূহলের উত্তরে জানালো মণি পিসি ওর নাম বলেছে ওকে নিয়ে আসতে। শুক্লাকে নিয়ে নিলয় যখন হাসপাতালে পৌঁছল তখন রাত প্রায় 1টা। নিলয় আবারও গিয়ে দেখা করার অনুমতি নিল। শুক্লাকে নিয়ে নিলয় ঢুকল আইসিইউতে। পেছনে পেছনে উনিও এলেন। মুখে হাত চাপা দিয়ে শুক্লা ভীষণ কান্নাকাটি করছেন। নিলয় দেখল ওই ভদ্রমহিলা গিয়ে জ্যাঠামশাইয়ের মাথার কাছে দাঁড়িয়েছেন। আস্তে করে হাত রাখলেন মাথায়। নিলয়কে বললেন শুক্লার হাতটা নিয়ে জ্যাঠামশাইয়ের মাথায় ছুঁয়ে দিতে। তারপর মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ, খবর পেয়েছে, এসেছে। কিছু বলবেন? আবার সেই যেন কথা শোনা আর মাথা নাড়ানো। হ্যাঁ হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, নিলয় আছে তো, ও দেখবে শুক্লাকে। আপনি নিশ্চিন্ত থাকুন, একদম শান্ত থাকুন। আবার যেন কিছুক্ষণ কি শুনলেন, মাথা নাড়লেন। ভয় করছে? ভয় তো করবেই নির্মলবাবু। ঈশ্বরকে স্মরণ করুন, তিনি আপনাকে এই চৌকাঠ পার করে দেবেন। নীলর মনে হলো শুক্লা কিছুই বোঝার মতো অবস্থায় নেই, অবিরাম কেঁদে চলেছেন। শুক্লাকে সেই রাতেই বাড়ি পৌঁছে দিয়ে ফিরে এসে দেখল ভদ্রমহিলা চলে গেছেন। নিলয়ের মাথায় কিছুই ঢুকছে না। শুনেছে কিছু মানুষের অলৌকিক শক্তি থাকে, এও কি সেরকম কিছু? সত্যি একটা অভিজ্ঞতা হলো বটে। ফিরে এসে মহিলার সঙ্গে আর দেখা হলো না। একটা অস্বস্তি হচ্ছে, কি যেন একটা বলার ছিল। সারা দিনে নির্মলবাবুর অবস্থার কোনো উন্নতি হলো না। নিলয় নিজে থেকেই আজ আবার রাতে থাকার দায়িত্ব নিয়েছে। আজ গোটা দিন ওই জায়গাটা ওকে টেনেছে বারবার। আজ নিলয় 9টার মধ্যেই পৌঁছে গেল। ওই তো ভদ্রমহিলা সেই একই চেয়ারে বসে আছেন। নিলয় এগিয়ে গেল করিডোরের কোণের দিকে। কালকে ফিরে এসে আর আপনাকে দেখতে পেলাম না। হ্যাঁ, চলে গিয়েছিলাম। আপনার বন্ধু কেমন আছেন? ভালো। জ্যাঠামশাইয়ের কাছে যাই একবার? আমি গিয়ে দেখে এসেছি নিলয়। তুমি যাও, একবার চট করে যাও, গিয়ে শুক্লাকে নিয়ে এসো। আবার বাড়ির লোক আসার আগে ওকে তো পৌঁছেও দিয়ে আসতে হবে। না, বাড়ির লোক তো সে আসবে আবার কাল সকালে। না, রাতেই যে আসতে হবে নিলয়। তুমি যাও এখনই শুক্লাকে নিয়ে এসো। ভদ্রমহিলার কথাতে কি ছিল নিলয় জানে না, কিন্তু ওর কথা মতোই আবারও গিয়ে শুক্লাকে নিয়ে এলো। এসে দেখলো ভদ্রমহিলা খুব অস্থির হয়ে রয়েছেন। তাড়াতাড়ি করে ওদের নিয়ে আইসিইউতে ঢুকলেন। নিলয় ব্যস্ত হয়ে জ্যাঠামশাইয়ের কাছে গেল। কিছুই বুঝল না, কালকের মতোই অসাড় হয়ে পড়ে আছেন। ভদ্রমহিলা নিলয়ের কাছে এসে বললেন, শুক্লার হাতটা নির্মলবাবুর হাতে রাখতে বলো, ধরে থাকতে বলো নিলয়। নিলয় তাই করল। কানে এলো ভদ্রমহিলা বলছেন,
নির্মল বাবু, আপনি কোনো কষ্ট নিয়ে যাবেন না, কোনো কষ্ট নয়। আপনি এখন সব সময় শুক্লার আশেপাশে থাকতে পারবেন, কিচ্ছু লুকিয়ে রাখার দরকার নেই। বাহ বাহ, এই তো। আচ্ছা, আসুন আসুন নির্মল বাবু, ভালো থাকবেন। নিলয় ভাবছে, এগুলো কি হচ্ছে? ভদ্রমহিলা কি কোনো বড় মাপের ভাঁওতাবাজ? এরকম কি হয়? এ কি সম্ভব? ওরা বাইরে বেরিয়ে এলো। 10 মিনিট পর নার্স এসে জানালো, জ্যাঠামশাই আর নেই। বাড়িতে খবর দিয়ে স্তব্ধ হয়ে বসে রইল নিলয়। অজান্তেই ওর মুখ থেকে বেরিয়ে এলো, জ্যাঠামশাইয়ের মতো একজন মানুষ এরকম একটা সম্পর্ক কি করে সম্ভব? কি করে সম্ভব? সম্পর্কের আবার এরকম ওরকম কি নিলয়? এই তো একটা অসামাজিক সম্পর্ক। জ্যাঠামশাইয়ের মতো সজ্জন একজন মানুষ আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আপনি ভাবতে পারছেন পরিবারের কেউ শুনলে কি হবে? ভাবুন তো। নিলয়, বেঁধে দেওয়া সম্পর্কের বাইরে গিয়ে কাউকে ভালোবাসলে বুঝি সে মানুষ আর সজ্জন থাকে না? নিলয় বিষণ্ণ চোখে তাকালো মহিলার দিকে। তার চোখের দৃষ্টি নরম হয়ে এলো। তুমি কিন্তু নির্মল বাবুকে কথা দিয়েছ নিলয়, ভুলে যেও না। শুক্লার দেখাশোনা করো, কেমন? দিন 5 পর নিলয় হাসপাতালে গিয়েছিল কিছু কাগজপত্র আনতে। মেডিক্লেমের সব সাবমিট করতে হবে। সৌম্যর সঙ্গে দেখা হলো, অনেকক্ষণ কথাও হলো। নিলয় ভাবছিল যাবে নাকি একবার আইসিইউর সামনে ভদ্রমহিলার সঙ্গে দেখা করতে। সৌম্যকে বলল, এক ভদ্রমহিলার সঙ্গে আলাপ হয়েছিল জানিস সৌম্য, ওর বন্ধুর লিভার ক্যান্সার, অনেকদিন ধরে আছেন আইসিইউতে। জানিস নাকি কেমন আছেন? সৌম্য হালকা গলায় জবাব দিল, আরে আমি কি সবাইকে চিনি? আমি শুধু আমার স্যারের পেশেন্টের চিনি, খোঁজ খবর রাখি। দেখবি নাকি একবার একটা খবর নিয়ে? সৌম্য কাকে একটা ফোন করল। কথা বলে ভ্রু কুঁচকে নিলয়ের দিকে তাকিয়ে বলল, সে কি রে, লিভার ক্যান্সার পেশেন্ট তো এখানে কেউ নেই? ও নেই, তাহলে বোধহয় ডিসচার্জ হয়ে গেছেন। আরে না রে, ওরা বলল বহুদিন কোনো লিভার ক্যান্সার পেশেন্ট এখানে আসেইনি। দূর, ওরা তোকে আর্টপকা অমনি বলে দিয়েছে। নিলয়, এই হাসপাতালে আমাদের এই ইউনিটে ক্যান্সার পেশেন্ট আজকাল আসেই না, সব যায় ওই রাজারহাটে। নিলয় বুঝলো ওদের কোনো একটা ভুল হচ্ছে। কি যে হয়েছে নিলয়ের মাথায় সারাক্ষণ আইসিইউ এর ওই দুটো রাত ঘুরে ঘুরে আসে। এটা কি করে হয়, কি করে হতে পারে? এ কি সত্যিই কোনো অলৌকিক শক্তি? জ্যাঠামশাইকে দেওয়া কথা নিলয় রাখার চেষ্টা করছে। সময় সুযোগ পেলেই শুক্লার খোঁজ খবর নেয়। মাস 3 পরের কথা, রাত 10টা হবে। খবর এলো নিলয়ের এক কলিগের বাচ্চা মেয়ে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেয়েছে। তাকে নিয়ে যাওয়া হয়েছে ওই হাসপাতালে। হাসপাতালের নাম শুনেই নিলয় ছুটল। সেই আইসিইউ, সেই করিডর, হয়তো হয়তো বসে আছেন ভদ্রমহিলা। ওনার পাশের চেয়ারগুলো ফাঁকা। নিলয় এগিয়ে গিয়ে ওর পাশে বসল। উনি নিলয়কে দেখে হাসলেন। আপনার বন্ধু কেমন আছেন? অন্যদিকে তাকিয়েই জবাব দিলেন মহিলা, ভালো।
কিছুক্ষণ চুপ করে থেকে নিলয় আবার বলল, আমি আপনার বন্ধুর খোঁজ নিয়েছিলাম। এর মধ্যে এখানে কেউ কিছু বলতে পারল না। ভদ্রমহিলা শান্ত গলায় বললেন, এরা তো নতুন, তাই জানে না। নতুন? সে আবার কি? নিলয়ের গলায় বিস্ময়ের আঁচ পেয়ে ভদ্রমহিলা আলতো চোখে চাইলেন নিলয়ের দিকে, আবার মুখটা ঘুরিয়ে নিয়ে উদাস গলায় বললেন, 10 বছর আগের কথা। নিলয় একটা বিষম খেল। মানে 10 বছর ধরে উনি এই হাসপাতালে আছেন? ভদ্রমহিলার কণ্ঠস্বর আরো শান্ত। হ্যাঁ, এখান থেকেই চলে গিয়েছিল তো, তাই কিছুতেই এই হাসপাতালের বাইরে নিয়ে যেতে পারছি না। নিলয়ের এবার কান মাথা জ্বালা জ্বালা করছে। কি বলছেন উনি? ভদ্রমহিলা পুরো ঘটনাটা এবার বললেন নিলয়কে। এতক্ষণে ব্যাপারটা পরিষ্কার হলো। ওর বন্ধু 10 বছর আগে এই আইসিইউতেই মারা যান। সেই শোকে ভদ্রমহিলা এরকম হয়ে গেছেন। তাহলে এই অলৌকিক ক্ষমতা কোথায় পেলেন উনি? নিলয় থাকতে না পেরে জিজ্ঞাসা করেই ফেলল, মানে এই শক্তি আপনি কি করে পেলেন? কোন শক্তি? এই যে অজ্ঞান মানুষের মাথায় হাত রেখে তার অন্তরের কথা শুনতে পাওয়া? এ কোনো শক্তি নয় নিলয়। চৌকাঠের ওপারে গিয়ে দাঁড়ালে ও কথা অমনি শুনতে পাওয়া যায়। নিলয় বুঝতে পারছে না সে ঘামছে কেন অত। ডিসেম্বরের শীতেও ঘেমে জবজবে হয়ে গেছে। তাকে দেখল ভদ্রমহিলাকে, আবার দিব্যি স্বাভাবিক চেহারার একজন মহিলা। না না না, উনি কিছুতেই প্রকৃতিস্থ নন। নিলয় নিজের সমস্ত শক্তি গলায় একত্র করে বলল, কিন্তু আপনি তো চৌকাঠের এপারেই আছেন। না না তো, তাহলে আমি কার সঙ্গে কথা বলছি? 10 বছর আগে যখন আমার বন্ধু চলে গেল, সেও কত কথা, কত ইচ্ছে প্রকাশ করতে পারেনি। সেই যন্ত্রণা নিয়েই সে চলে গেছে। আমিও পারিনি। চৌকাঠ পেরোনোর সময় এসে যে কি মারাত্মক ভয় হয়। কাকে ডাকবো আমি? আমার তো কেউ নেই। এক মনে ঈশ্বরকে ডাকতে লাগলাম। কষ্ট কমল। নিলয় চুপ করে বসে আছে। কি বলবে এই মানুষকে সে? খুবই দুঃখের ব্যাপার। নিলয় ভাবছিল বাড়ির লোক ওকে ডাক্তার দেখাচ্ছে না কেন। নিলয় খুব কোমল ভাব গলায় এনে বলল, চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। ভদ্রমহিলা যেন হঠাৎ বালিকা হয়ে গেলেন। চোখে মুখে খুশির ঝিলিক দিয়ে উঠল। বাড়ি কি গো? বাড়ি দিয়ে আসবে কি? ও আসবে তো, আর কিছুক্ষণ পরে আসবে। ওর সঙ্গে ওই মাঠে গিয়ে বসবো। ও নিলয় শোনো, ওই যে বাচ্চাটির জন্যে তুমি এসেছো, তার বাবা মাকে গিয়ে বলো মেয়ের পাশে গিয়ে বসতে। বড্ড কাঁদছে মেয়েটা, বড্ড কাঁদছে। আহারে,
বাচ্চাদের কষ্ট তো আরো বেশি। মাকে ছেড়ে যেতে খুব কষ্ট পায়। কি বলছেন আপনি? মানে ও ও ও কি আর ফিরবে না? না না নিলয়, একটা কথা তোমাকে বলি, মনের কথা চেপে রেখো না। মনের ইচ্ছে দমন করো না। জীবনে যা কিছু পাওয়া সব চৌকাঠের এপারে, ওপারে শুধু অন্ধকার, শুধু অন্ধকার। না বলা কথা, অবদমিত ইচ্ছে, এসব নিয়ে চৌকাঠ পার হতে খুব কষ্ট হয় নিলয়, খুব কষ্ট। অন্ধকার? কি বলছেন? এই তো আপনি আপনি দিব্যি আসছেন, ঘুরে বেড়াচ্ছেন, কথা বলছেন। কোথায় অন্ধকার? শুধু আমি কেন, আরো অনেকেই ঘুরে বেড়াচ্ছে নিলয়। তারা তোমার চারপাশেই আছে, দেখতে পাও না, তাই বুঝতে পারো না। এবার একটু তাচ্ছিল্য এসে গেল নিলয়ের কথায়। আপনাকে কি করে দেখছি তাহলে? ভদ্রমহিলা এক ঝলক দেখলেন নিলয়কে। মুখে এক অদ্ভুত আলো খেলে গেল তার। কি করে ঠিক বলতে পারবো না নিলয়। ওপারে দাঁড়িয়ে দেখতাম সেই কথা বলতে না পারার যন্ত্রণা, সেই ভয়। খুব অসহায় লাগতো, খুব। তারপর আস্তে আস্তে একদিন দেখলাম কেউ কেউ আমাকে দেখতে পাচ্ছে, আমার কথা শুনতে পাচ্ছে। এই যেমন তুমি আমাকে দেখতে পেলে, আমার কথা শুনতে পেলে, তাই তো তোমার জ্যাঠামশাই নির্মল বাবু শান্তিতে আসতে পারলেন। ভদ্রমহিলা কিছুক্ষণ এক দৃষ্টে তাকিয়ে রইলেন নিলয়ের দিকে। তারপর বললেন, তোমার মনে যে সন্দেহ, তার তো একটা নিরসন দরকার নিলয়। এই ঠিকানাতে যাও, সেখানে গিয়ে তিস্তা লাহিড়ির খোঁজ করো। বাচ্চাটি বাঁচল না। নিলয়ের যুক্তি বুদ্ধি সব ওলট পালট হয়ে যাচ্ছিল। নিলয়ের একটা গো চেপে গিয়েছিল। নিলয় গেল তিস্তা লাহিড়ির দেওয়া ঠিকানায় খোঁজ করতে। সন্দেহের নিরসন হয়েছে নিলয়ের। তিস্তা লাহিড়ি চৌকাঠ পেরিয়ে গেছেন 1.5 বছর আগে। তবু তিনি ছুটে ছুটে আসেন দেখতে। কারোর কোনো কথা বলা, কোনো ইচ্ছে বাকি রয়ে গেল না তো। তিস্তা লাহিড়ির বাড়ি থেকে ফেরার সময় মনের মধ্যে তার কথাগুলো ঘুরছিল নিলয়ের। চৌকাঠ পেরোতে খুব ভয় করে নিলয়। অন্ধকার হাত বাড়িয়ে টেনে নেয় আরো অন্ধকারে। কত কথা বলার থাকে, বলা হয় না। কত ইচ্ছে পূরণ হয় না, কত কত ইচ্ছে। নিলয় মনে মনে ভাবে, এই চৌকাঠ তো একদিন নিলয়কেও পেরোতে হবে। আপনি আসবেন তো সেদিন? তিস্তা, তিস্তা ম্যাডাম, আপনি আসবেন তো সেদিন?